নমস্কার। আজকে আমার পেছনে একটা যন্ত্র দেখতে পাচ্ছেন, যেটা বাজাচ্ছেন যিনি, তার পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমি আজকে এখানে এসেছি। শ্রী অমিতাভ চ্যাটার্জি। আমার নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই, অনেকেই চেনেন, আর যারা চেনেন না তারা আজকে আবার নতুন করে দাদাকে দেখছেন এখানে। আমার এই ছোট্ট পডকাস্টের মাধ্যমে আমার প্রয়াস থাকবে যে ভারতের কোনায় কোনায় তো শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠান যারা করেন, যারা ভীষণভাবে সমাদৃত, কিন্তু লোক সমাজে অনেকেই চেনেন না, তাদেরকে আমরা এই আপফ্রন্টে নিয়ে আসার চেষ্টা করছি। একদম একদম। তো সেই হিসেবে আপনার কাছে আসা আজকে। আপনি আমাকে বলুন যে আপনি এই সেতার হাতে পাওয়ার পর, মানে হাতে পাওয়ার শুরু আগে থেকে পর পর্যন্ত, মানে যে একটা ছোট্ট করে আপনার যে ছোট শুরুয়াত, সেই শুরুয়াতে। হ্যাঁ বলি, প্রথম কথা তো আপনার এই প্রচেষ্টাকে আমি সত্যি খুব কুর্নিশ জানাই। হ্যাঁ, তো ওনার এই অভিজিৎ বাবুর এই যে প্রচেষ্টা, এটা সত্যি অনেক মূল্য রাখে অনেক মানুষের জন্য, যারা সঙ্গীত শিক্ষার তো শেষ নেই, কিন্তু খুব অনেস্টলি, খুব ঐশ্বরিক ভাবে, মানে পুজো করার সমান করে যারা সঙ্গীতটাকে সাধনা করেন, যারা, তো তাদের জন্য অনেক মূল্য এটা, এই দাদার প্রচেষ্টা। এরপর আসি আমার নিজের কথায়। আমি মানে ভাগ্যক্রমে একটা সাংগীতিক পরিবেশেই জন্মেছি, যেখানে বাবা, দাদা, কাকা, দিদি সবসময় তাদেরকে এই সঙ্গীত নিয়ে ডুবে থাকা, রেওয়াজ করা, এসবের মধ্যেই দেখে বড় হওয়া। এবার এইভাবে আমার জার্নিটা শুরু। তো তারপরে আস্তে আস্তে বাবার ইচ্ছে ছিল আমি সেতার, অথচ আমার ইচ্ছে ছিল তবলা। আবার কখনো আমার ভীষণ গানও ভালো লাগতো। তো যাই হোক, লাস্ট অফ অল আমাকে সেতারই ধরতে হয়, বাবার ইচ্ছেকে প্রাধান্য দিতে গিয়ে। এবং যখন আমি ছোটবেলা থেকে সবে সেতার হাতে দেওয়া হলো, তখন দেখছি দিদি এদিকে কখনো রেয়াজ করছে, কখনো দেখছি কাকা রেয়াজ করছে। কাকা আমার দেবপ্রসাদ চ্যাটার্জি, নামটা আমাদের জানা উচিত সকলের, শিল্পী ভারতবর্ষ তথা সারা দেশ বিদেশে। আর দিদি কেকা মুখার্জি, উনিও মানে নিখিল ব্যানার্জি খুব স্নেহধন্যা। তো অনেক সুযোগ হয়েছে। যাই হোক, উনিও আমাদের বাড়িতে, আমরা ছোটবেলা থেকে দেখেছি নিখিল জেঠু খুব আসতেন বাড়িতে, বা সবাই, আমার গুরুজি অজয় চক্রবর্তী জি, যাই হোক সেটা কোনো কথা নয়, দাদার সূত্রে সবাই আসতেন। দাদার নামটা? আমার দাদা হচ্ছে বিশ্ব বরেণ্য, বিশ্ববন্দিত তবলা বাদক বা তবলা মায়েস্ট্রো পণ্ডিত আনন্দ চ্যাটার্জি। তো এই নামটা আমরা না বললেই নয়, কেন এটা অঙ্গাঙ্গিভাবে জড়িত আপনার সঙ্গে। আর সব থেকে বড় কথা কি, যে ওনার প্রেরণাটা আমি এমন ভাবে পেয়েছি জীবনে, যে উনি এমন এমন কথা বলতেন, যেটা আজকে ফিল করি যে এই কথাগুলোর অনেক মূল্য। যেহেতু আমারও এই জার্নিতে প্রায় 35-40 বছর আমিও রয়েছি, তো এই কথাগুলো এতটাই যে মূল্যবান। উনি এখন যেমন বলেন যে দিনটা যদি 24 ঘন্টা না হয় 48 ঘন্টা, তো তাহলে বোধহয় আরো ভালো হতো, আরো কিছু সময় পেতাম কাজ করার, ইত্যাদি ইত্যাদি। তারপর কিছুদিন আগে আমার সঙ্গে দেখা হয়েছিল, উনি একটা কথা বললেন যে দেখো, তুমি হয়তো সেতার বাজিয়ে বা অনেকেই গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সবই করতে পারবে, কিন্তু সবকিছু ছেড়ে দিয়ে ইতিহাস গড়তে গেলে তোমাকে বাড়ি গাড়ি করতে পারবো কবে, এই ভাবনাটাকে ছাড়তে হবে, তুমি ইতিহাস করতে পারবে, তা না তো সম্ভব না। তো এগুলোর অনেক নিষ্ঠার সাধনা। হ্যাঁ, নিষ্ঠার সাধনা, সবকিছুর উপরে হচ্ছে একদম। তো এগুলো খুব মানে সবার জন্যই ভীষণ একটা মানে গরম করে দেওয়া একটা কথা, চার্জড হয়ে যাওয়া, যে হ্যাঁ এরকম ভাবেই হয়তো সময়টাকে দেখতে হয়। এটা তো শুরুর দিকে একদম ঘরের মধ্যে থেকে শেখা। হ্যাঁ, যখন পরে আপনি আসেন আরো অনেকের সান্নিধ্যে। হ্যাঁ, তারপরে আমাদের বলি একটু পুরোনো বাড়িতে, মানে আমাদের আদি বাড়ি ছিল দত্তপুকুরে, সেখানে একসঙ্গেই মানুষ একই বাড়িতে। আমি যখন মাধ্যমিক দেইনি, তখন হয়তো তারা কলকাতায় সেটেল হয়েছেন। তো এই যে একটা লং জার্নি, আর একটা রিমোট এরিয়া থেকে জার্নি করে তাদের জীবনে তারা প্রতিষ্ঠিত হওয়াটা, এটা আমার কাছে অনেকটা প্রেরণা। যার ফলে কি হয়েছে, যে যতটা না আমি তাদেরকে মুখ ফুটে বলতে পেরেছি যে দাদা আমায় দুটো প্রোগ্রাম করে দাও,
তার থেকে বেশি তার সঙ্গ করে আর কিছু ভ্যালুয়েবল টিপস দেন কিনা, বা বাড়িতে যতবার উনি হয়তো সময় আছে আমাকে ডেকে নেওয়া, সেটাটা নিয়ে চলে আয়, দেখি কি করছিস। তো এই অনেক ঘটেছে জীবনে। তো যাই হোক, এইভাবেই জার্নি শুরু। তারপরে হ্যাঁ, তারপর যেটা বলছিলাম যে আমার গুরুজির কাছে দাদা নিয়ে গেল, বাবা দাদা মিলে আমি শিক্ষা শুরু করলাম 1985 সাল থেকে গুরুজি আমার পণ্ডিত মনিলাল নাগজি, তো ওনার কাছে আমার শিক্ষা শুরু হয়। তারপর করতে করতে উনি আমাকে অ্যালাউ করলেন যে কিছু স্টেট বেসিস বা ইন্ডিয়া বেসিস কিছু কম্পিটিশন আছে, তুমি সেগুলোকে অ্যাটেন্ড করো, এতে করে সাহস বাড়বে, রেওয়াজেরও একটা চার তৈরি হবে। তো এইসব হলো এসব হওয়াতে কি হলো, প্রত্যেকটাতে সাকসেসফুল তো হলাম। এবার যেটা আসল লাভ হলো আমার, মানে খুব প্রফেশনের জন্য যেটা ইম্পর্টেন্ট বলা দরকার, যে আমি এমন এমন গুরু স্থানীয় যারা গুরু তুল্য তাদেরকে পেয়েছি। যেমন রাজ্য সঙ্গীত একাডেমিতে বুদ্ধদেব দাশগুপ্ত, হ্যাঁ তিনি, তারপরে কল্যাণী রয়, বিদুষী কল্যাণী রয়, বিদুষী জয়া বিশ্বাস জি, তারপরে বিমলেন্দু মুখার্জি জি, এনাদেরকে খুব পেয়েছি। বা প্রত্যেকটাই বড় বড় নাম, প্রত্যেকটাই বড় বড় নাম, গুণী শিল্পী। হ্যাঁ, গুণী শিল্পীর থেকে বড় কথা যে ট্রেনিংটা এত মানে বড় কথা হয়। শিল্পী তো হয়তো তিনি পারফর্ম করে চলে গেলেন, কিন্তু যে শিক্ষার বিষয়টা থাকে তাদের কাছে এটা দেখতে পাওয়া যায়, মানে জানতে পারা যায় যে তাদের এই সান্নিধ্যটা পাওয়া যায়, এটা অনেক বড় কথা। তারপর সেই সময় কলকাতাতে অনেক হয়তো জেনে থাকবেন বা আপনারাও শুনে থাকবেন যে মিউজিক ওয়ার্কশপ খুব হতো, যেমন আমজাদ আলী খান সাহেবের বা আলী আকবর খান সাহেব জি অনেকবার সুযোগ পেয়েছি। নন্দনে হয়েছে, শোভাবাজারে হয়েছে, তারপরে চৌধুরী হাউস কোথায় কোথায় মনে নেই আজকে, কতটা হতো আর কি। আমজাদ আলী খান সাহেবেরও হয়েছে। তো এরকম অনেক মানে ওয়ার্কশপ থেকে আমি মানে খুব মূল্যবান যাকে বলে, তো ওনাদের কিছু উপদেশ বা কিভাবে বাজনাটাকে সাজাতে হয়, কিভাবে দেখতে হয় একটা রাখতে, এগুলো খুবই শেখার বা জানবার। কলকাতা থেকে আপনার সেই কলকাতা থেকে আবার শুধু দিল্লি, এটা আলাদা ধরনের জার্নি। এটা এক ধরনের জার্নি। কলকাতা থেকে দিল্লি হচ্ছে আমার মূলত চাকরি সূত্রে আমার দিল্লি আসা। কেন কি আমার গুরুজি বরাবরই খুব, মানে ওনার মতন এত সৎ জীবন আর এত সৎ মানসিকতার লোক হয়তো এই দুনিয়ায় খুব একটা মেলা ভার। সত্যি কথা বলছি, কেন কি সৎ এই কারণে বলছি, হয়তো সবাই অনেস্টলি কাজ করেন সেটা না, কিন্তু উনি ওনার পরিবারের নিজের ছেলে মেয়েদের যে সাজেশন দেবেন, উনি ওনার ছাত্রদেরও ঠিক সেই সাজেশন দেবেন একদম। তো উনি বললেন যে চাকরি ছাড়া এগোনো যাবে না, তোমার যদি একটা সাপোর্ট থাকে তবে তুমি গান বাজনাটাকে তাও করতে পারবে, নয়তো তোমার কালকে কি হবে, প্রোগ্রাম না হলে কি খাবো, মানে রুজি রুটির ব্যবস্থাটা রেখে গান বাজনা সাধনা করতে হবে একদম। কেন কি উনি বরাবর বলতেন, আমি আমার মেয়েকে যে উপদেশটা দেবো, আমি কিন্তু তোদেরকে সেই একই কথা বলছি, আমি আমার মেয়েকেও বলছি, মহিলাল লাগের মেয়ে হয়ে, যে একটা চাকরি করো। আজকেও সে এত বড় একটা সেতারিস্ট হয়েও ঠিক একটা সংস্থান রয়েছে, তারপরে গান বাজনাটাকে এগিয়ে নিয়ে যাওয়া, এই আর কি। তো এইবার হলো কি দিল্লি আসা হলো চাকরি সূত্রে। চাকরি করতে করতে এখানে আমার বিগত 25 বছর হয়ে গেছে। তো এইভাবে চলেছি এখনো গান বাজনাটাকে সঙ্গে নিয়ে। ফলত আমরা একটু কলকাতায় আপনাদের মতো আর্টিস্টদের মিস করি, যারা কি, হ্যাঁ আমার খুব ইচ্ছে হয় যে কলকাতার, আমি লাস্ট আইটিসি এসআরএ তে বাজালাম, তারপরে ওখান থেকে গোলপার্ক রামকৃষ্ণ মিশন, আমি এগুলো বলছি 2016-17। তারপরে আমার কলকাতায় খুব একটা, বা শোভা বাজারেও আমি কাজ করলাম, শোভা বাজারের রাজবাড়িতে আমার বাজানোর সুযোগ হলো, ডোবারলেনেও খুব বাজিয়েছি, কিন্তু সেটা ওই প্রতিযোগিতায় প্রথম হওয়ার সুবাদে, এর বেশি কিছু না। কিন্তু এগুলো তো একটা সত্যিকারের আর্টিস্ট হিসেবে প্রত্যেকেরই একটা স্বপ্ন থাকে, এরকম কিছু স্টেজ তাদের কাছে মানে কি বলবো, মানে তীর্থক্ষেত্র হয়, সেরকম একটা ব্যাপার, পুণ্যের ব্যাপার। আশা করি আমার এই পডকাস্ট অনেকেরই নজরে আসবে, যারা অর্গানাইজার আছেন বা যারা এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান তৈরি করেন, মঞ্চ, তাদের কাছে এই বার্তাটা পৌঁছবে যে আর্টিস্ট যারা এত সাধনা করছে তাদের জন্য একটু চিন্তা ভাবনা করেন। আমি অন্তত এই আশা রেখে আপনাদের সেটা আবেদন রাখবো। আর একটু যদি বাজনার সম্পর্কে আপনি বলেন, যে আপনার বাজনার বিশেষত্ব আপনি কিভাবে পৌঁছে দিতে চান লোকের কাছে।
বাজনার বিশেষত্ব বলতে কি আমি যেটা বলতে চাই যে এটা একটা মানে খুব টাফ জার্নি। কেন কি আমি রেয়াজ করছি, বাড়ির সবাই দেখছে ভীষণ খাটনি খাটছে বা খুব চেষ্টা নিষ্ঠা, কিন্তু সেটা কথা নয়। সাধনাটা সঠিকভাবে হওয়ার জন্য সঠিক গুরু নির্বাচন বা খুব সৌভাগ্য করে ভালো গুরু পাওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট একটা বিষয় এই প্রফেশনে। কেন কি আমার যদি ভিতটা সঠিক না হয় তাহলে আমি ইমারত কিরম করে দাঁড় করাবো? তো এটা খুব সত্যি কথা। তো সেই কারণে গুরু কৃপাটা খুবই দরকার। হ্যাঁ, গুরু কৃপা বা সঠিক গুরুর হাতে আজকাল অনেকেই আমি দেখি, যেমন আমি উল্লেখ করেই ফেলছি লাইভে এটা, আমি দিল্লি ইউনিভার্সিটি আমাকে এক্সটার্নাল জাজ হিসেবে ডেকেছিল। তো সেখানে গিয়ে আমি তাদের যে স্ট্যান্ডার্ড দেখলাম তাতে করে প্রচন্ড অবাক হয়ে গেলাম, এবং এটা নিয়ে আলোচনা হলো ওখানে যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট রাজীব জির সঙ্গে। তো উনি কিছু বললেন না। ওখানে যারা শিক্ষকতা করছেন তাদের কেউ আমার চেনা জানা, মানে কিন্তু এখন কি একটা এতটা বিষয়টা হয়ে গেছে যে আমরা কলকাতাতে বা বিভিন্ন জায়গায় ভারতবর্ষের যে শিক্ষা ব্যবস্থা, সেখানে পাস করিয়ে দেওয়াটা এটা একটা প্রচলিত ব্যবস্থার মধ্যে চলে এসেছে। একদমই তাই। কেন কি এটা আমি যেটা একদম ওপেনলি তাদের কাছ থেকে জানতে পারলাম যে এটা একটা ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। কেন কি আমার ইউনিভার্সিটিটা যদি এই ক্যাটাগরির মধ্যে না থাকে তাহলে আমি ইউসি গ্রান্টটা পাবো না। কিন্তু আমরা তো জানি ফেলিয়ার ইজ দ্য সাকসেস অফ দ্য ফেলিয়ার। হ্যাঁ, তো আমার বক্তব্য মানে বক্তব্যের মধ্যে এটাই আমি বলতে চাইছি যে পাস করে গেলেই তো তার মধ্যে সবকিছু থাকছে না। যদি না তাকে বোঝানো যায় যে তুমি এখনো শেখোনি, এই জায়গাটা তোমার বাকি আছে, এটাকে আরো ভালোভাবে শিখতে হবে। হ্যাঁ, সেই জন্য তো আমি বলছি যে গুরুমুখী বিদ্যা তো এটা গুরুর কাছ থেকে আমাদের একমাত্র পাওয়া সমাজটা সম্ভব। একেবারেই গুরুমুখী হ্যাঁ, বিদ্যা। তো সেই জন্য ইউনিভার্সিটি বা এই সমস্ত শুধুমাত্র মানে সার্টিফিকেট ওরিয়েন্টেড শিক্ষা, সেটা দিয়ে কোনো ইউনিভার্সিটি আপনি দেখাতে পারবেন না যে কোনো ইউনিভার্সিটি থেকে কোনো আর্টিস্ট তৈরি হয়েছে। আর্টিস্ট তৈরি হতে গেলে কিন্তু পার্টিকুলার কোনো গুরুর মানে আন্ডারে কঠোর পরিশ্রম এবং সঠিক তালিম দিনের পর দিন দরকার। আজকেও আমি মনে করি যে যতই আমার সংস্থানের জন্য চাকরি করতে হচ্ছে বা চাকরিকে আমার সময় দিতে হচ্ছে, তবুও আমি মনে করি যে এই অবস্থা থেকেও আমার ফার্দার তালিম সে যেমনই হোক, কখনো আমাকে খুব ইন্সপায়ার করে যখন আমি সাউথ ইন্ডিয়ান কোনো, যেমন চেন্নাইতে একটা প্রোগ্রাম করে এলাম গোপালানজি, সরস্বতী গোপালানজির সঙ্গে ডুয়েট। তো আমি নিজে ফিল করি যে এই জায়গাগুলো আমার আমার আয়ত্তের বাইরে মনে হচ্ছে যে ওরা এত তাল ওরিয়েন্টেড ব্যাপারটা থাকে। তো সব জায়গায় আমি যদি শিখতে চাই, শিক্ষার বিষয়টা সব জায়গায় থাকে, তো শিক্ষার তো শেষ নেই। এটা তো একটা সেই জন্য সমুদ্রের মতো সাগর। হ্যাঁ, একটা সময় গুরু, তারপর নিজের ভাবনা চিন্তা, আমি কোথায় দাঁড়িয়ে আছি এবং কোথায় আমি পৌঁছতে চাইছি, এগুলো খুব ম্যাটার করে। এই আর কি। ঠিক আছে, আমরা একটু ছোট্ট করে একটুখানি কিছু শুনতে চাই। হ্যাঁ, একদম। আমি সকালে তবলা সঙ্গে নেই। হ্যাঁ, আমি সকালে কোনো একটা রাগ নিয়ে একটু আলাপের মতো করে করছি। হ্যাঁ, ডাক্তার নাম আহির বাইরো।
আপনার বাজনার মধ্যে ভবিষ্যতের প্রজন্মের কথা কি ভাবছেন? মানে আপনি আজকে বাজাচ্ছেন, আপনার যারা কাছে শিখতে আসছে বা শিখছে, বা আপনার পুত্র কন্যা যারা আছে, আমি জানি না আপনি নিজেই সেটা ব্যক্ত করবেন। বলছি তো, এটা খুব ভালো প্রশ্ন করেছেন যে আগামী ভবিষ্যৎ প্রজন্ম। তো ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমার নিজের যে ফিলিংস গুলো মনে হয়, যে আমি নিজে যে ল্যাকিং গুলো মনে করি বা যেগুলো হলে ভালো হতো আমার জীবনে, সেগুলোকে মিসিং মনে করি। তো এগুলো শুধু রেওয়াজ করলাম, গুরুর কাছে তালিম নিলাম, আজকের দুনিয়া সেটা হয়তো ততটা সম্ভব নয়। কেন কি ক্লাসিক্যাল মিউজিকটা ওই ফেসবুকের কটা লাইক হলো বা কতজনে শেয়ার করলো, ওটার উপর বেঁচে থাকে না, একেবারে না, সেটার উপর বেঁচে থাকে না। তো সেই কারণে আগামী প্রজন্মের জন্য সেই একই কথা বলতে হয় যে আমাদের দেশের তো এটা সব থেকে বড় সম্পদ। সুতরাং আমাদের দেশেরই যারা শাসক বা শাসিত যারা দল থাকবে, তাদেরকে এই সঙ্গীত নিয়ে অতি অবশ্যই অনেক বেশি চিন্তা ভাবনা করতে হবে। যেটা পণ্ডিত রবিশঙ্করজির টাইমেও মানে একটা সময় ছিল যে রেডিও টিভির গুরুত্বটা অনেক বেশি ছিল, আজকে তা নেই। বা এই সমস্ত মিউজিক প্রতিষ্ঠানগুলোতে অনেক বেশি কর্মসংস্থানের ব্যাপারটা ছিল, যেটা আজকে একদমই নেই। সবটাই কোথাও যেন সেই একটা ওরিয়েন্টেড, যেটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিকে দেখা, এরকম কিছু ভাবে দেশটাকে দেখতে চায়। তো যাই হোক, এগুলো সব আমাদের জন্য অত্যন্তই, আগামী দিনের জন্য অত্যন্তই দুর্ভাগ্যের। তো আমার একটা এর মধ্যে ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে ভারতীয় সঙ্গীতের এত মাধুর্য, এত উৎকর্ষ, সেখানে বিদেশিরা আমাদের এখান থেকে তাদের দেশে নিয়ে চলে যাচ্ছে, অথচ আমাদের দেশের যে ছেলেমেয়েরা আর্থিকভাবে দুর্বল, পিছিয়ে পড়া, তারা কিন্তু সুযোগের অভাবে মানে কিছুই পাচ্ছে না। না, পাচ্ছে না। তো এটা আপনি ঠিকই বলছেন যে সুযোগের অভাব অনেক। মানে এটা কি স্কুল স্তরে নিয়ে আসা উচিত? স্কুল স্তরে তো ওই কো কারিকুলাম অ্যাক্টিভিটিস এর মধ্যেও এখনো রেখে দেওয়া কেন যে হয়েছে জানি না। এটা মেইনস্ট্রিমে নিয়ে আসা অতি অবশ্যই উচিত, এবং সেখান থেকেই আরো মানে যত এর সৎ ভাবে এটাকে আরো স্প্রেড করা যায়, সদুপয়োগ যেটা বলে, সেটা যতটা তাড়াতাড়ি সম্ভব হওয়া প্রয়োজন, তবেই কিনা লাভবান হবে। তা নয় তো শাস্ত্রীয় সঙ্গীতের অবস্থা দিনে দিনে কিন্তু অবলুপ্ত প্রায় হতে চলেছে। এটা সবটাই সোশ্যাল মিডিয়ার উপর একটা নির্ভর করা বিষয় আসছে। এটা উচিত আকস্মিক একটা হয় না, যেরকম আজকে আমি হঠাৎ করে নাম করে নেবো, একটু বাজিয়ে দেবো, এইটা থেকে সাধনার পথে যেতে অনেকেই মানে যেতে চায় না। অনেক সাধনা করবো, সেটাকে অর্জন করার থেকে গিমিকে পছন্দ করছে অনেকে। একদম একদম। আমাদের এই সোশ্যাল মিডিয়ার একটা মানে খুব সুফল আছে, যেটা হলো সহজেই মানুষের কাছে পৌঁছে যায়, এবং সেখানে যদি আমরা একটু সময় দিয়ে দেখি যে
লেজেন্ড যারা মানে ইতিহাস গড়ে গেছেন, তারা তারা কিভাবে সঙ্গীতটাকে দেখেছেন বা বলেও গেছেন অনেক কিছু। সাজেশন জ্যাকেটজি থেকে শুরু করে রবিশঙ্কর জি বা সবাই, অলমোস্ট সবাই, তাদের প্রত্যেকেরই একটা কথা যে শুধু ঘরে বসে আমি ঘন্টার পর ঘন্টা রেয়াজ করে গেলাম, গুরুর কাছে তালিম দিলাম, সেটা পেলেই হবে না। সমস্ত সরকারের তরফ থেকে বা আগের যে মাহলটা ছিল, এখন কি হয়েছে, আমি আমার যতটা পিআরও কে মেনটেন করব, তত বোধহয় আমার কালকের দিনটা ভালো যাবে। মানে সোজা কথা, নিজের ঢাক নিজের ঢাক নিজে পেটানো, সেটা তো একটা স্তর পর্যন্ত যায়। হ্যাঁ, তারপর তো আর কিছু তারপর তো থাকছে না। থাকছে না। কেন তারপর থাকছে না বলেই তো লোকে এখন আমার পকেটটা কতটা ভরলো এটা নিয়েই ব্যস্ত। কিন্তু এটা মানে লং আমাদের গুরুজির একটা কথা মানে ভীষণ বলতেন যে গাছে ফুল ফুটলে সেটার গন্ধ সবাইকে আকর্ষণ করে। তো সেইরকম ব্যাপারটা মিউজিকের মধ্যে, তো আজকে সেই দিনটা নেই। তো এটার জন্য কি আপনি কোনো চিন্তা ভাবনা করছেন আলাদা করে? মানে আমার আলাদা করে চিন্তা ভাবনা করার হয়তো ততটা ক্ষমতা নেই। আমার উপরে যারা রয়েছেন সিনিয়র বা যারা সত্যি সঙ্গীতের ইতিহাসে একটা নক্ষত্র এক একজন, তাদের আগে ভয়েস রাইজ করতে হবে। আমরা তো আছি, আমরা নিশ্চয়ই আমরাও চাই যে আগে সেই দিন ফিরে আসুক, কিন্তু তারা না বললে যারা এই প্রশাসনে বসে আছেন তাদের কানে জল ঢোকে না। রাজনৈতিক প্রেক্ষাপটে, হ্যাঁ, রাজনৈতিক প্রেক্ষাপটে এখন তো সবই হচ্ছে গিয়ে মানে আমার দলের তুমি বা তোমার দলে আমি হলে তবেই সুযোগটা আসে। সেক্ষেত্রে আমার মানে এটা খুবই বলতে খারাপ লাগছে, ভারত সরকার বা স্টেট গভর্নমেন্ট যারাই আছেন, তারা অনেক সময় বিরোধী পক্ষ বা একই জায়গাতে থাকলেও এই গান বাজনাকে এগিয়ে নিয়ে যাওয়া, বিশেষ করে শাস্ত্রীয় সঙ্গীতকে, আমাদের যে গান বাজনা, সেটার বিষয়ে কতটা নজর দিচ্ছে এটাতে খুব একটা আমার তো মনে হচ্ছে না খুব একটা। এখনো অব্দি সেরকম কিছুই নেই। আস্তে আস্তে দেখুন না আপনি, সমস্ত জায়গায় সমস্ত রিক্রুটমেন্ট বন্ধ করে দেওয়া হয়ে গেছে, মতো জায়গাতে বন্ধ হয়ে গেছে সব জায়গায়। মানে একটা কোটা ছিল যে সাংস্কৃতিক কোটায়, একদম রেডিওতে দেখুন না 20 বছর 25 বছর আগে যে রিক্রুটমেন্ট হয়েছে, এখন আর কিছু নেই। 25 বছর ধরে কোনো রিক্রুটমেন্ট নেই। ইউনিভার্সিটিতে যা মানে প্রপার ওয়েতে যে যোগ্য ব্যক্তিদের ইন্টারভিউ করে নিয়ে এসে শিক্ষকতায় কাজে লাগানো, তা হয় না। অ্যাডহকে যারা আছে তাদেরকে, এবং এই ম্যাক্সিমাম অ্যাডহক ওয়ালারা কিছু মানে যারা অ্যাডহকে কাজ করেন তারা কিছু মাইন্ড করলে আমার কিছু করার নেই, তারা ম্যাক্সিমাম পার্টির ঝান্ডা কাঁধে করা মানুষ। ইউনিয়ন করলে পাবে, নাহলে পাবে না, পাবে না। তো এই যোগ্যতার বলে পাচ্ছে না। এই সিস্টেমগুলো কবে পরিবর্তন হবে না, আদৌ হবে কিনা আই এম ইন ডাউট। তো কিছু করার নেই। এটা প্রশ্ন, আপনার এই প্রশ্নের হয়তো সঠিক উত্তরটা আমি দিতে পারলাম না। এটা আমারও জানা নেই। প্রশ্ন চিহ্ন আমার পক্ষ থেকেও থাকবে সরকারের কাছে বা রাজ্য সরকারের কাছে বা ভারত সরকারের কাছে। তো আমরা আরেকটু অন্য ধরনের কিছু শুনতে চাই। মানে ধরুন আমি বলছি আলাপ, আজকে আলাপের যে টেক্সচার আপনি শোনালেন আইজয়ের উপরে, এটা তো একটা পার্ট, কিন্তু ঘরানা বেসিসে যদি আমি ধরি কোনো বাজনা, আপনি তো অনেকগুলো ঘরানার ছোঁয়া পেয়েছেন, যেমন আপনি বললেন বিষ্ণুপুর আমার গুরু, মানে এই ধারণাটার একই রাগে অতি অবশ্যই। প্রথম কথা তো বলি, ঘরানা বিষয়টা কি? ঘরানা বিষয়টা হচ্ছে তখনই সেটা বলা যায় যেটা আমার অন্তত 4টে পুরুষ ধরে সেই একই জিনিসে রিসার্চ করে সেটার একটা নির্দিষ্ট স্পেশালাইজেশন থাকছে, তখন সেটা ঘরানা বলা যাচ্ছে। তো সেটা বাজ হোক বা গায়কি হোক, ওই স্টাইলটাই 3-4টে মানে জেনারেশন। এবার বিশ্বপুর ঘরানা আমার গুরুজির যেটা আর কি, তো সেটা ধ্রুপদ গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়, তিনি, তারপরে রামকিঙ্কর বাবু, তারপরে মানে এগুলো সব ধ্রুপদের। এবার গোকুল নাগ আমার দাদা গুরু আর কি, গুরুজির বাবা, সেখান থেকে গুরুজি, তারপরে তার মেয়ে, বা যাই হোক আমরা গুরু ভাই বোন, তো এরকম আর কি। তবে কিনা একটা জিনিসের স্পেশালাইজেশন কি সেটাকে বোঝানো যায়। হ্যাঁ, আর এদিকে মাইহার ঘরানা যেটা আমি শিখিনি সেভাবে,
তবু যেটুখানি শেখার সুযোগ হয়েছে বা বাড়িতে যাদেরকে আমি চর্চা করা চর্চা করতে দেখেছি। করতে দেখেছি, তো দুটো ঘরানা বুঝতে পারা যায় কোথাও না সেটা কোথাও কি একটু তফাৎটা। নমুনা একটুখানি দেওয়া যাবে? নমুনা, হ্যাঁ একটু দিচ্ছি। যেমন বোলবাণীর এগুলো খুব বিশেষত্ব আছে, দ্রদা দ্রিদা যেগুলো আমাদের বিষ্ণুপুর ঘরানায় খুব, যেমন এরকম বিষয়গুলো বিষ্ণুপুর ঘরানায় চলতে থাকে। দানাতের বোলবাণীর ভীষণ পরিষ্কার দানা হ্যাঁ, দিয়ে। একদম দানা দানা হয়ে বেরোয়, এটা তো একটা আছে। আর সেনি মাইয়ার ঘরানা কি এতটা সরগমকে দ্রিদা দারাদা দিয়ে ভাঙা হয় না, সেটাকে সম্পূর্ণ একটা গানের গায়কি অঙ্গে গায়কি অঙ্গে বিশেষ করে, যেমন হ্যাঁ মানে প্রত্যেকটা স্ট্রোক করার মধ্যে আলাদা একটা বিশেষত্ব থাকবে। এদিকে নির্গমকের ঘরানা বেশি নির্গম, হ্যাঁ, প্রয়োগটা হ্যাঁ, থাকে। নির্গম। এবার এগুলো অনেক টানগুলো যেগুলো হয় সেগুলো একটু অন্য টাইপের। এরকম আর কি বিশেষত্বগুলো একটু বোঝা গেল, মোটামুটি একটা হ্যাঁ। আওয়াজ পাওয়া গেল হ্যাঁ। কিভাবে। আমরা আজকে একটা এপিসোডে আপনাকে বোধহয় সবটা ধরতে পারবো না, হ্যাঁ, পরবর্তীকালে আরো সেটাই, সিরিজ এটা। আমাকে বোধহয় করতে হবে। একদম তো একদম। সেই জন্য আগে থেকেই আপনাকে আমন্ত্রণ জানিয়ে রাখলাম। হ্যাঁ, নিশ্চয়ই হ্যাঁ, নিশ্চয়ই। যদি আপনার কলকাতাতে আপনি এই আসেন, প্রচেষ্টাতে আমি কারণ সাধুবাদ আমি তো জানাই। সবসময় দিল্লিতে আসতে পারবো কিনা জানি না, হ্যাঁ, সেটাই। সেক্ষেত্রে অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে এই নমস্কার টাইমটা দেওয়ার আপনাকেও, জন্য। হ্যাঁ একদম, আপনাকে অসংখ্য ধন্যবাদ।